গল্পটির শুরুতেই আমাদেরকে এই গল্পের মেন লিডকে দেখানো হয়। নাম ছিল সুয়ো। সুয়ো আজকে অনেক বড় একটি ইভেন্টে এসেছিল, আর সুয়ো অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল। এরপরে ইভেন্টে একটি মেয়ে চলে আসে, ওর অ্যাটিটিউড অনেকটাই বেশি ছিল। এই মেয়েটির নাম ছিল গুয়ন। সেও অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্টের মেয়ে ছিল। আজকে এখানে এদের দুজনের এঙ্গেজমেন্ট ছিল, আর এইটা কিন্তু ওদের ফ্যামিলি ঠিক করে রেখেছিল। বলতে থাকে গুয়ন সুয়োকে, তুমি কি কোনো উপায় বের করেছো এঙ্গেজমেন্টটি ভাঙার জন্য? তখন এখানে আমরা সুয়োর গ্র্যান্ড পাকে দেখতে পাই, সবার সামনে এসে বলতে থাকে আজকে এই ইভেন্টের আয়োজন করেছি কারণ আজকে এখানে সুয়ো আর গুয়ন দুজনের এঙ্গেজমেন্ট হবে। অনেক বছর আগে আমাদের বিজনেসে অনেক সাহায্য করেছিল গুয়ো ফ্যামিলি, যার কারণে আমরা তখনই ঠিক করেছিলাম বড় হয়ে গেলে এদের দুজনের বিয়ে দেব, আর এখন ওই সময়টি চলে এসেছে। সুয়ো এখানে গুয়নকে বলে, আমি জানি তুমি আমাকে একদমই ভালোবাসো না, তুমি তো শুধুমাত্র আমাকে বিয়ে এই কারণেই করতে চাচ্ছ যাতে করে আমাদের কোম্পানির সব সিক্রেটগুলো তুমি জানতে পারো। গুয়নের এতে অনেকটাই বেশি রাগ হয়। ও তো তখন সুয়ের হাতে যে এঙ্গেজমেন্টের রিংটি ছিল ওটা নিজে ফেলে দেয়, আর এখানে এদের দুজনের এঙ্গেজমেন্টই ভেঙে গিয়েছিল। এরপরে আমাদেরকে 5 মাস পরে একটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সুয়োর গ্র্যান্ড পাকে। আর এটাও আমরা জানতে পারি ওই দিনের পর থেকে হঠাৎ করে গুয়োকে আর কেউ খুঁজে পাচ্ছে না, ও হারিয়ে গিয়েছে। সুয়ো তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। আর এদিকে সুয়োর গ্র্যান্ডপা তখন অনেকটাই বেশি অসুস্থ ছিল, ওনার সার্জারি করাতে হবে। এই কারণে সুয়ো বলছিল যে আপনি চলুন আমার সাথে, আপনার সার্জারি করাবো। কিন্তু গ্র্যান্ডপা অনেকটাই জিদ করতে থাকে, যদি তুমি এখানে গুয়নকে ফিরিয়ে না নিয়ে আসতে পারো তাহলে আমি কিছুতেই নিজের সার্জারি করাবো না। সুয়ো তখন ওই দিনের কথা মনে করছিল যে এখানে তাকে গুয়ন বলেছিল যদি আমি কোনোদিন হঠাৎ করেই হারিয়ে যাই তাহলে তুমি কি আমাকে খুঁজতে বের হবে। এখন সুয়ো এইটাই ভাবছিল যে ওই মেয়েটি অবশ্যই জেনে বুঝে ও ইচ্ছা করে লুকিয়ে রয়েছে যাতে করে ওকে কেউ খুঁজে না পায়। পরের সিনে আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, ওর নাম ছিল জিয়া। আর জিয়া অনেকটাই বেশি গরিব ছিল, ওর ফ্যামিলিতে সেরকম বলতে ওর শুধু সৎ মা আর একটি ভাই ছিল। জিয়ার সৎ মা জিয়ার সাথে ভালো ব্যবহার করতো না, ওর যে সৎ ভাই ছিল সেও তো জিয়ার সাথে ভালো ব্যবহার করতো না, সবাই জিয়াকে অনেকটাই বেশি বুলিং করতো। এরপরে জিয়াকে একটি দোকানে দেখতে পাই, জিয়া এইখানে জব করতো। আজকে যখন জিয়া এই জায়গাটি ভালো করে ক্লিন করছিল তখন আমরা ওখানে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটিও জিয়ার সাথেই কাজ করতো, কিন্তু ইচ্ছা করে জায়গাটি আবারও অপরিষ্কার করতে শুরু করে আর বলছিল জিয়াকে যে এইসব কিছু পরিষ্কার করো। জিয়া যখন ওটা পরিষ্কার করতে নেয় তখন আবার জিয়ার ওপরে কফি ফেলে দেয়। জিয়া তো রেগে ওকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগে মেয়েটি বলে তুমি আমাকে এখানে কিছু বলতে এসেছো, তুমি তো জানো না আমি কে, আর আমি তোমাকে একদমই সহ্য করতে পারি না, তাই তুমি এই জবটি থেকে চলে যাও। তুমি আমার বয়ফ্রেন্ডকে চেনো না, ওকে যদি বলে দিই তাহলে তোমাকে এখানে জব করতে দেবে না। আমার বয়ফ্রেন্ড এই দোকানের ম্যানেজার, তাই নিজে থেকেই তুমি এই জবটি ছেড়ে চলে যাও। এখানে বাকি যত সব লোকজন ছিল সবাই তখন ওই মেয়েটির হয়ে জিয়াকেই কথা শোনাতে থাকে, তাই জিয়াকে বাধ্য হয়ে সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে বের হয়ে আসতে হয়েছিল। বাহিরে আসার পর ও হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেয়েছিল, যে কিনা অন্য কেউ না সুয়ো ছিল। সুয়ো এখানে জিয়াকে দেখার পর অবাক হয়ে তাকেই দেখতে থাকে। আসলে এখানে জিয়ার সাথে ও গুয়নের অনেকটাই বেশি মিল পাচ্ছিল, তাই বলে তুমি তো দেখতে পুরো আমার ফিয়ন্সির মতন, আমার সাথে বাড়িতে চলো, গ্র্যান্ডপা তোমাকে দেখতে চেয়েছে। জিয়া বলে কে তোমার ফিয়ন্সি, আমি তোমার ফিয়ন্সিকে চিনি না। এরপরে সে আবারও ভিতরে চলে এসেছিল। ভিতরে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ছিল, সে আবারও এখানে জিয়াকে দেখে রেগে যায়, তাই ওর বয়ফ্রেন্ডকে বলে এই মেয়েটি একদমই ভালো না, ও তো আমার লিপস্টিক এখানে চুরি করেছে আর ওর ব্যাগটি কেড়ে নিয়েছিল। সবার সামনে তখন ব্যাগের সব জিনিসপত্রগুলো বাইরে ফেলতে শুরু করে। একটু পরে ওর বয়ফ্রেন্ড ওখান থেকে লিপস্টিক ওঠায় আর বলে সত্যি তো তুমি আমার গার্লফ্রেন্ডের জেনে চুরি করেছো। জিয়া বুঝতে পারে না যে এটা তার ব্যাগের ভিতরে কিভাবে চলে এসেছে, আর ওকে সবাই বলছিল যে এই জব থেকে চলে যাও। তখনই ভিতরে সুয়ন চলে এসেছিল, ও জিয়ার কাছে আসে। এরপরে জিয়াকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে জিয়া তুমি শুধুমাত্র আমাকে একবার বলো এখানে কে তোমাকে বুলিং করেছে, আমি তাকে এখান থেকে ফায়ার করে দেব। আসলে এই দোকানের মালিক ছিল সুয়ন। এখানে ম্যানেজার ভয় পেয়ে যায়, ওর নিজের গার্লফ্রেন্ডকেই তখন অনেক জোর একটি থাপড় মেরেছিল। আর সুয়োকে বলে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি একে পরে শিক্ষা দিয়ে দেব। এরপরে সুয়ো জিয়াকে নিয়ে ওর নিজের অফিসে চলে এসেছিল। এরপরে এখানে জিয়াকে তখন একটি কন্ট্রাক্ট পেপার এগিয়ে দেয় আর বলে যে এখানে একটি কন্ট্রাক্ট রয়েছে, তুমি এখানে সাইন করে নাও আর আমার ফিয়ন্সি হতে রাজি হয়ে যাও। জিয়া এই কথাটিকে একদম পুরো অন্যরকম করে নিয়েছিল। তখন সুয়ো ওকে সব কথাগুলো বলতে শুরু করে যে আমার ফিয়ন্সি হঠাৎ করেই হারিয়ে গিয়েছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর আমার গ্র্যান্ডপা অনেকটাই বেশি অসুস্থ, ওকে না দেখলে কিছুতেই নিজের সার্জারি করাবে না, আর তোমাকে দেখতে পুরো ওর মতন, তাই বলছি 1 মাসের জন্য
জন্য আমার ফিয়ন্সি হয়ে যাও। এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেব, আর ওখানে গিয়ে তোমাকে সেরকম কোনো কাজ করতে হবে না। তার সবকিছু শোনার পরেও এখানে জিয়া একদমই রাজি হচ্ছিল না, সে মানা করে দেয় আর এখান থেকে চলেও গিয়েছিল। কিন্তু জিয়া যখন বাড়িতে এসেছিল তখন ওর সৎ মা ওর উপরে চিৎকার করে বলতে থাকে, তুমি খালি হাতে কেন এসেছো? তোমাকে না বলেছিলাম তোমার ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে? জিয়া বলে, আমি খাবার অর্ডার দিয়েছি, একটু পরেই চলে আসবে। ওর মা বলে, তুমি কি বললে এটা? আমার ছেলে সে কিনা বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে, তুমি এক্ষুনি ওর জন্য খাবার বানাবে। জিয়া তাদের কথাগুলো সেরকম ভাবে পাত্তা দেয় না, আর ওদেরকে এটাও বলে সে ওই জবটি ছেড়ে দিয়েছে। ওর মা এটা জানতে পেরে আরো বেশি রেগে যায়, বলে তুমি যদি জব ছেড়ে দাও তাহলে আমাদের কি হবে? তুমি কেন আমাদেরকে কোনো কিছু না বলে ওই জবটি ছেড়ে দিয়েছো? তাহলে এখন আমরা টাকা কোথায় পাবো? তাড়াতাড়ি যাও আর আবার ওই জবটি করতে শুরু করো। জিয়া ওদের দুজনকে ইগনোর করে নিজের রুমে চলে আসে। এরপরে ওর বাবার ছবি এখানে দেখতে থাকে আর অনেকটাই বেশি আপসেট হচ্ছিল। ছোটবেলার কথা মনে করতে থাকে, যেখানে জিয়ার বাবা জিয়াকে বলেছিল, আমি তোমার জন্য অনেক বেশি টাকা ইনকাম করে রেখে দেবো, যাতে করে বড় হওয়ার পর তোমাকে কোনো কষ্ট না করতে হয়। কিন্তু তিনি আর এরকম কোনো কিছু করতেই পারেনি, কারণ এর আগেই মারা গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই জিয়ার সৎ মাকে। জিয়াদের বাড়ির বাইরে তখন অনেক লোকজন এসেছিল জিয়ার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আসলে উনি তো শেয়ার মার্কেটে অনেক টাকা লাগিয়েছিল, এখন লস হয়ে গিয়েছে, আর যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা সবাই টাকা চাইতে এসেছে। এই জন্য তো উনি জিয়ার কাছে এসে বলতে থাকে, দেখো আমাদেরকে এই বাড়িটি এখন বিক্রি করতে হবে। জিয়া এটা শোনার পরই ওর মাকে মানা করছিল যে এই বাড়িটি আমি কিছুতেই বিক্রি করতে দেব না, কারণ এইটাই ওর বাবার শেষ একটি জিনিস ছিল। ওর মা তো আরো রেগে যায় আর বলে, তুমি আর তোমার বাবা তোমরা দুজনেই কোনো কাজের না। জিয়া এইসব কিছুতে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। ও বুঝতে পারে এখানে থেকে ওর আর কোনো লাভ নেই, তাই তো বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এরপরে সুয়নকে ফোন করে বলে, আমি তোমার কথা মতন কাজ করতে রাজি আছি, আমি 1 মাসের জন্য তোমার ফিয়ন্সি হয়ে যাব, কিন্তু আমাদের ভিতরে সেরকম কোনো সম্পর্ক হবে না, শুধুমাত্র আমাদের ভিতরে কাজ নিয়েই কথাবার্তা হবে। এতে সুয় রাজি হয়েছিল। পরের দিন তারা জিয়ার মেকআপ করানোর জন্য নিয়ে এসেছিল। এখানে কয়েকজন মিলে জিয়ার মেকআপ করিয়ে দেয়। দেখা যায় জিয়াকে তো দেখতে একদম পুরো গুয়নের মতনই দেখাচ্ছিল। এরপরে সুয়ন ওর গ্র্যান্ড পাকে নিয়ে বাইরে এসেছিল। গ্র্যান্ড পাকে বলছিল যে এখন তো আপনি অপারেশন করার জন্য রাজি হয়ে যান আর এখান থেকে চলুন, কারণ আমরা গুয়নকে খুঁজে পেয়েছি। গ্র্যান্ড পা বলে, যতক্ষণ পর্যন্ত আমি গুয়নকে না দেখছি কোথাও যাব না, প্রথমে তুমি ওকে আমার কাছে নিয়ে আসো। তুমি মিথ্যে কথা বলছো আমি জানি। তখনই জিয়া এখানে চলে এসেছিল। ওকে দেখতে পুরো গুয়নের মতনই দেখাচ্ছিল, আর সুয়নও যখন ওকে দেখতে পায় তখন এক নজরে ওকেই দেখতে থাকে। গুয়নকে দেখতে পেয়ে গ্র্যান্ডপা অনেকটাই খুশি হয়ে যায়। ওকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? আর এখানে জিয়া তো এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। জিয়া তখন এই কথাটিকে ঘোরানোর চেষ্টা করে আর গ্র্যান্ডপার সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। তখন গ্র্যান্ডপা আবার বলে, তুমি তো দেখছি এই কয়েকদিনে অনেকটাই বেশি চেঞ্জ হয়ে গিয়েছো। গ্র্যান্ডপা অনেক কথা বলতে চাচ্ছিল আর এটা সুয়ন বুঝতে পারে, আর এটাও জানতো যে বেশি কথা বলতে গেলে জিয়া এখানে ধরা পড়ে যাবে, তাই ও তখন এখান থেকে গ্র্যান্ডপাকে নিয়ে যেতে বলে। এরপরে এদের দুজনকে আমরা একটি রুমে দেখতে পাই। এখানে বলতে থাকে জিয়া সুয়নকে, আমি তো ভালো করে অ্যাক্টিং করতেই পারছি না। আর গ্র্যান্ডপা অনেক বেশি প্রশ্ন করে, হতে পারে আমি ধরা পড়ে যাব। সুয় বলে, তুমি এটা কিরকম কথা বলছো? তোমাকে এখানে ভালো করে অ্যাক্টিং করতেই হবে, তুমি একদমই ধরা পড়লে চলবে না। আর তুমি যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু এখানে তোমাকে অনেক বেশি টাকা দিয়ে চলে যেতে হবে। তুমি ভালো করে জানো কন্ট্রাক্টে আমি কি কি লিখেছিলাম। তখন ও বুঝতে পারে গ্র্যান্ডপা এদিকেই আছে, তাই তো তাড়াতাড়ি করে জিয়াকে তখন ওর নিজের কাছে নিয়ে চলে এসেছিল। আর গ্র্যান্ডপা এটা দেখার পর ভেবে নেয় ওরা দুজনে হয়তোবা এখানে রোম্যান্স করছে, যেহেতু অনেকদিন পর একে অপরকে দেখেছে, তাই এখান থেকে চলে গিয়েছিল। এরপরে আমরা সুয়ুকে ওয়াশরুমে দেখতে পাই। ও এখানে তখন নিজে নিজে ভাবতে থাকে, আমি হয়তোবা জিয়ার সাথে অনেকটাই বেশি রুড ব্যবহার করেছি। কিন্তু তখনই ওর মনে পড়ে যায় কিছুদিন আগেই তো গুয়ন ওর কোম্পানিতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছিল আর ওখান থেকে কিছু খোঁজার চেষ্টা করছিল। তাই আবার এটাও ভাবে যে হতে পারে এই সবকিছু গুয়নেরই কোনো একটি চাল, হয়তো এখানে এরকম বোকা সেজে চলে এসেছে। এরপরে যখন ওখান থেকে বাইরে চলে আসে তখন ও বাইরে একটি ড্রেস আর একটি লেটার দেখতে পেয়েছিল। তো জিজ্ঞাসা করে গার্ডকে যে এই সবগুলো কার। এতে গার্ড বলে, এই সবকিছু এখানে গুয়ন ম্যাম রেখে গিয়েছে আর বলেছে যে ও নিজের বাড়িতে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ার ভাইকে, যাকে কিনা দুটি ছেলে এসে জোর করে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন এখানে জিয়া চলে আসে, ওদেরকে বলে
তাহলে তোমরা আমার ভাইয়ের সাথে এরকমটি কেন করছো? জিয়ার মা জিয়াকে বলে, আমি তো শুধুমাত্র এদের কাছ থেকে কিছু টাকাই ধার নিয়েছিলাম, যেটা ওদেরকে দিতে পারিনি, তাই এখন এসে দেখো না তোমার ভাইকে এরকম ভাবে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। জিয়া ওর মাকে বলে, কিন্তু আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, ওগুলো দিয়ে কি করেছো? জিয়ার মা বলে, তুমি খুব অল্প টাকা দিয়েছিলে, যেগুলো খরচ হয়ে গিয়েছে, এদেরকে দিতে পারিনি। আর চিৎকার করে এখানে জিয়াকে বলছিল, তুমি কেমন বোন যে তোমার ভাইকে বাঁচাতে পারছো না, আর জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তখন এখানে সুয়ন ওর গার্ডদের সাথে চলে এসেছিল। এরপরে ও জিয়ার কাছে চলে যায় আর বলছিল, কার এত বড় সাহস হয়েছে এখানে আমার ফিয়ন্সিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, শুধু আমাকে বলো, আমি তাকে দেখে নিচ্ছি। ওই লোকদের ভিতরে এখানে একজন বলতে থাকে, এর মা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা ধার নিয়েছিল, এখন টাকা দিতে পারছে না, তাই আমরা ওর ভাইকে এখান থেকে নিয়ে যাচ্ছি। জিয়া বলে সুয়নকে, তুমি এখন ওদেরকে টাকাগুলো দিয়ে দাও, পরে আমার কন্ট্যাক্টের ভিতর থেকে তুমি এই টাকাগুলো কেটে নিও। এইটা জানার পর তখন সুয় ওর গার্ডকে বলেছিল টাকা দিয়ে দিতে। টাকা পাওয়ার পর ওরা এখান থেকে চলে যায়। জিয়ার সৎমা যখন দেখতে পেয়েছিল ছেলেটি অনেকটাই বেশি রিচ আর হ্যান্ডসাম রয়েছে, তখন চলে আসে জিয়ার কাছে, জিয়াকে সরি বলতে থাকে। ও অ্যাক্টিং করতে শুরু করে, তোমার ভাইকে ওরা অনেক বেশি মারধর করছিল, তাই আমি এখানে কি করব বুঝতে পারছিলাম না, তোমাকে ভুল করে ফেলে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। এরপরে ওর নিজের ছেলেকে এখানে ডাকতে থাকে আর বলে যে তুমি তোমার বোনকে সরি বলো, আর এইটা হচ্ছে তোমার বোনের বয়ফ্রেন্ড, ওর সাথে এসে কথা বলো। কিন্তু এখানে জিয়ার ভাই অনেকটাই বেশি খারাপ ছিল, ও বলতে থাকে এর মতন একটি আগলি মেয়েকে আবার কে লাইক করবে, এটা ওর বয়ফ্রেন্ড হতেই পারে না। ওর কাছ থেকে এরকম কথা শোনার পর সুয়নের তো অনেকটাই বেশি রাগ উঠে যায়, তাই বলছিল তুমি যদি এখানে তোমার বোনের সাথে ভালো করে কথা না বলো, তাহলে আমি কিন্তু ওদের কাছ থেকে আবারও আমার টাকা ফিরিয়ে নেব, এরপরে ওরা এসে আবারও তোমাকে মারধর করবে, যদি মার খেতে না চাও তাহলে এখানে তোমার বোনকে সরি বলো, তাও আবার হাঁটু গেড়ে। এরপরে জিয়ার ভাই দেখা যায় বাধ্য হয়ে তখন জিয়াকে হাঁটু গেড়ে বসে সরি বলেছিল। এরপরে রাতে তারা দুজনে একটি রেস্টুরেন্টে এসেছিল, একসাথে এখানে ড্রিঙ্ক করতে থাকে। আমরা জিয়াকে দেখতে পাই ও একটু বেশি ড্রিঙ্ক করছিল, তাই সুয় ওকে এত বেশি ড্রিঙ্ক করতে মানা করে। জিয়া বলে যে আমাকে ড্রিঙ্ক করতে দাও, কারণ আমি জানি আমি অনেকটাই বেশি খারাপ দেখতে আর সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। সুয় বলে এখন থেকে আর কেউ এমনটি করতে পারবে না, কারণ এখন তুমি আমার সাথে রয়েছো, আমার সাথে তুমি থাকলে তোমাকে কেউ আঘাত করতেই পারবে না। জিয়া বলে তুমি ঠিক বলেছো, এখন আমি তোমার সাথে কন্ট্যাক্টে রয়েছি, আর তুমিও কোনো চিন্তা করো না, তুমি আমার সাহায্য করেছো, তাই আমিও ওখানে একদম গুয়নের মতন করে অ্যাক্টিং করব, যাতে করে কেউ কোনো কিছু বুঝতে না পারে। এরপরে সুয়নের কাঁধের ওপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। সুয়নের কাছে এটা অন্যরকম লাগছিল, তখন ওর কাছে কোম্পানি থেকে ফোন আসে আর ওকে কোম্পানিতে আসতে বলে। সুয়ন তখন কোম্পানিতে চলে এসেছিল, সাথে করে জিয়াকেও কোম্পানিতে নিয়ে এসেছিল। এখানে তখন জিয়া হঠাৎ করে কান্না করতে শুরু করে, তাই সুয়ন ওকে জিজ্ঞাসা করে তুমি তো একটু আগেই ঘুমিয়েছিলে, তাহলে এখন আবার কান্না কেন করছো? জিয়া বলে আমি অনেক খারাপ একটি স্বপ্ন দেখেছি যে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সুয়ন বলে একদমই এরকম কিছু হবে না, তুমি তো এখন আমার সাথে থাকো, তাহলে তোমার মা তোমাকে কিভাবে বাড়ি থেকে বের করে দেবে? জিয়া বলে আমার বাবার পর তুমিই একমাত্র মানুষ যে আমার সাথে ভালো ব্যবহার করেছে, নয়তো সবাই তো খারাপ ব্যবহারই করতো। এরপরে ও দেখা যায় এখানে হঠাৎ করে সুয়নকে কিস করে দিয়েছিল। সুয়ন তো অনেকটাই অবাক হয়ে যায়। পরের দিন সকালে জিয়াকে দেখানো হয়, জিয়া অনেকটাই বেশি গিল্টি ফিল করছিল, কারণ ওর তো রাতে সব কথাই মরেছিল, যেখানে ওর এটাও মরেছিল ও এখানে সুয়নকে হঠাৎ করে কিস করেছিল। তখন বাইরে সুয়র গ্র্যান্ডপা এসেছিল, এখানে গার্ডকে বলতে থাকে যেন এই হুইল চেয়ারটি আরও একটি স্পিডে চালায়, কিন্তু গার্ড একদম মানা করে দেয়, আমাদেরকে বস বলেছে যেন আমরা একদম এটা স্পিডে না চালাই, এমনটি করলে আমাদের জব থাকবে না। এদের দুজনের সব কথাবার্তা এখানে জিয়া শুনতে পেয়েছিল, তাই তো জিয়া তাড়াতাড়ি করে গ্র্যান্ডপার কাছে চলে যায় আর গ্র্যান্ডপাকে বলে আপনি কেন চাচ্ছেন যে এই হুইল চেয়ারটি অনেকটা বেশি স্পিডে চালানো হোক? গ্র্যান্ডপা বলে কারণ আমি যখন ইয়াং ছিলাম তখন তো অনেকটা বেশি স্পিডে চলতাম, তাই এখন আমার কাছে এই আস্তে আস্তে যাওয়া একদমই ভালো লাগছে না, আমার স্পিডের প্রয়োজন রয়েছে। জিয়া বলে ঠিক আছে। এরপরে গ্র্যান্ডপাকে একটি হেলমেট পরিয়ে দিয়েছিল আর ও নিজেই তখন জোরে হুইল চেয়ারটি এখান থেকে নিয়ে যায়। গার্ড তখন তাড়াতাড়ি করে ভিতরে গিয়েছিল এই কথাটি সুয়নকে বলার জন্য। সুয়ন এটা জানার পর গার্ডের উপরে অনেক বেশি চিল্লাতে শুরু করে যে তুমি কেন ওর কথা শুনেছো, তোমার বসকে, আমি না ও, যদি গ্র্যান্ডপার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার জব একদমই থাকবে না। তখনই দুজনে দেখতে পায় জিয়া তো এখানে অনেকটাই বেশি স্পিডে গ্র্যান্ডপাকে নিয়ে ঘোরাঘুরি করছে, যা দেখে দুজনেই অবাক হয়ে যায়। এরপরে জিয়া আবার গ্র্যান্ডপাকে জায়গা মতো নিয়ে এসেছিল আর গ্র্যান্ডপাকে বলে এখন আপনি খুশি হয়েছেন? গ্র্যান্ডপা বলে আমি অনেক বেশি খুশি হয়েছি। আর এটাও বলে আমি তো এখানে সুয়নের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই বেশি চিন্তিত ছিলাম, কিন্তু এখন আর আমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তুমি তো ওর কাছে চলে এসেছো। আর এটাও বলে কালকে একটি পার্টি রয়েছে, তাই তুমি যদি ওখানে আসো আমি অনেক বেশি খুশি হয়ে যাব। জিয়া রাজি হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা পার্টির সিন দেখতে পাই, এখানে আমরা একটি নতুন মেয়েকে দেখতে
পায়। এই মেয়েটির নাম ছিল লি। লি ছোটবেলায় থেকে সুয়নের ফ্রেন্ড ছিল আর ও সুয়নকে অনেকটাই বেশি ভালোবাসে, কিন্তু যখন জানতে পেরেছিল সুয়নের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে তখন সে অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। লির কাছে তখন এখানে একটি ছেলে এসেছিল, ও এখানে লিকে পটানোর চেষ্টা করতে থাকে। লি ওকে বলে এখান থেকে যাও তো, আর আমাকে তুমি সুয়নকে দেখতে দাও। ওই ছেলেটি বলে তুমি কি এখনো ওকে ভালোবাসো? ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। লি বলে তাতে কি হয়েছে, তুমি এটা জানো না যে ওর ফিয়ন্সি তো পালিয়ে গিয়েছে, তাই এখন আমার চান্স রয়েছে ওর গার্লফ্রেন্ড হওয়ার, কিন্তু তোমার কোনো চান্স নেই আমার বয়ফ্রেন্ড হওয়ার, তাই আমার সময় নষ্ট করো না। ছেলেটিকে নিজের কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজেই চলে আসে সুয়নের কাছে। এখানে সুয়নের সাথে কথা বলতে থাকে আর সুয়নের ক্লোজে যাওয়ার চেষ্টা করছিল। তো সুয়ন ওকে বলে নাটক করা বন্ধ করো আর আমার কাছ থেকে দূরে যাও, কারণ এখানে সবাই আমাদের দুজনকেই দেখছে। লি বলে যদি তুমি চাও আমাদেরকে কেউ না দেখুক তাহলে এখানে তাড়াতাড়ি আমাকে একটি কিস করে দাও, আর নিজে এদিকে এগিয়ে যাচ্ছিল সুয়নকে কিস করতে। বাট সেই সময় এখানে চলে এসেছিল জিয়া। ওকে দেখতে একদম পুরো গুয়েনের মতনই লাগছিল। যখন ও এখানে দেখতে পায় জিয়াকে অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবছিল এই গুয়ন আবার কবে এখানে ফিরে এসেছে। জিয়া এই পার্টিতে এসেছিল গ্র্যান্ড পাকে খুশি করার জন্য, কিন্তু ও এখানে একদমই গুয়নের মতন করে অ্যাক্টিং করতে পারছিল না। একটু পরে সুয়নের কাছে এসে বলে আমার ক্ষুধা লেগেছে। সুয়ন বলে ঠিক আছে এখান থেকে খাবার খেয়ে নাও, এরপর আমরা দুজনে একসাথে চলে যাব। জিয়া তখন চলে এসেছিল খাবার খাওয়ার জন্য। ও যখন এখানে খাবার খেতে নিচ্ছিল তখন ওর কাছে লি চলে আসে। লি প্রথমে ওকে হাই বলেছিল, জিয়া উত্তরে ওকে হ্যালো বলে, যেইটা শোনার পর অনেকটাই অবাক হয়ে যায় লি, কারণ এর আগে কখনোই গুয়ন তাকে হাই হ্যালো বা তার সাথে কথাও বলেনি, কারণ এরা দুজনে একে অপরের শত্রু ছিল। আর এখন কিনা গুয়ন ওর সাথে কথা বলছে, এইটা অনেকটাই বেশি ওর কাছে সন্দেহজনক লেগেছিল। আর জিয়া যখন বুঝতে পারে এই মেয়েটি ওকে সন্দেহ করছে তখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু একজন ওয়েটারের সাথে দেখা হয়ে যায় যে কিনা জিয়াকে আগে থেকেই চিনতো, তাই এখানে জিয়াকে নাম ধরে ডাকতে শুরু করে। জিয়া ওকে একটু সাইডে নিয়ে গিয়েছিল। লি মনে মনে ভাবছিল এই গুয়ন আবার কবে ওয়েটারদের সাথে কথা বলতে শুরু করেছে, আর ওয়েটারটি এখানে তখন জিয়াকে কিছু একটা দিয়েছিল যেটা জিয়া নিজের ব্যাগের ভিতরে রেখে দেয়। এরপরে চলে যেতে নিবে তখন ওর কাছে লি এসেছিল, জিজ্ঞাসা করে তোমাকে ওই ওয়েটারটি কিভাবে চেনে, ওর সাথে তোমার সম্পর্ক কি, আর বলছিল ওই ওইটাটি তোমাকে কি দিয়েছে আমাকে দেখাও। ও জোর করে তখন এখানে জিয়ার ব্যাগটি নেওয়ার চেষ্টা করছিল। এতে জিয়া রেগে গিয়ে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। এরপর আবার নিজেরই খারাপ লাগছিল তাই ওকে সরি বলে। তখন এখানে সুয়ন এসেছিল, জিয়াকে সাপোর্ট করে আর বলে ওকে সরি বলার দরকার নেই, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই তো তুমি ওকে থাপ্পড় মেরেছো। এতে করে লি আরও রেগে যায়, বলে ও আমাকে থাপ্পড় মেরেছে আর তুমি ওকেই সাপোর্ট করছো। সুয়ন জিয়াকে নিয়ে চলে গিয়েছিল আর এখানে তো লি রেগে গিয়ে একজনকে ফোন করেছিল যে তুমি এখানে আসো, আমাকে কেউ এখানে থাপ্পড় মেরেছে। একটু পরে ওখানে একটি ছেলে চলে আসে, এ ছিল লিয়ের ভাই। আসার পরই সবাইকে বলতে থাকে কার এত বড় সাহস হয়েছে আমার বোনকে থাপ্পড় মেরেছে। লি তখন বলে আমাকে গুয়ন থাপ্পড় মেরেছে। গুয়নের কথা শুনে ওর ভাই নিজেই ভয় পেয়ে যায়, বলে আমার তো মনে হয় তোমার ওর কাছ থেকে দূরে থাকা উচিত, কারণ আমি নিজেই ওকে অনেকবার ভয় পাই। আমি যখন ওর সাথে দেখা করতে যেতাম তখনই ও আমাকে থাপ্পড় মারতো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লির ভাই অনেকবারই গিয়েছিল গুয়নের সাথে দেখা করতে। আসলে ও গুয়নকে লাইক করতো, তাই এই কথাটি যতবারই গুয়নকে বলতো ততবারই গুয়ন ওকে একটি করে থাপ্পড় মারতো। পরের সিনেই আমরা লি আর ওর ভাইকে দেখতে পাই জিয়াদের বাড়িতে এখানে এসেছিল, আর জিয়ার মা আর ভাইকে তখন জিয়া আর গুয়ন দুজনেরই ছবি দেখায়, এদের সম্পর্কে জানতে চাচ্ছিল। কিন্তু এরা হঠাৎ করে কিভাবে জিয়ার পরিবারের কথা জানতে পেরেছে তা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে কোম্পানিতে আমরা এদের দুজনকেই দেখতে পাই। এখানে জিয়া বারবার তখন এটাই বলতে থাকে আমি ভুল করেছি লিকে থাপ্পড় মেরে, আমার ওকে থাপ্পড় মারা উচিত ছিল না। তখন ওর কাছে সুয়ন আসে আর বলে তুমি ওকে থাপ্পড় মেরেছো, এতে গিলটি ফিল করার কোনো দরকার নেই, আর ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, বাট এখন ওর সাথে আমার কোনো কথা হয় না। জিয়া বলে কিন্তু তুমি আমাকে এসব কথাগুলো কেন বলছো? সুয়ন বলে এখনই বলে দিচ্ছি কারণ তুমি পরে জেলাস ফিল করবে, তাই প্রথম থেকেই সবকিছু বলে দেওয়া ভালো। জিয়া বলে কিন্তু আমি জেলাস ফিল কেন করতে যাব, আমি তোমার কে হয়? আমি তো এখানে শুধুমাত্র গুয়ন হওয়ার অ্যাক্টিং করছি, তুমি তো আসলে গুয়নকে লাইক করো, আর গুয়ন তোমার আসল ফিয়ন্সি, আমি তোমার নকল ফিয়ন্সি। সুয়ো বলে বাট এখন তুমি আমার আসল ফিয়ন্সি আর গুয়ন আমার নকল ফিয়ন্সি ছিল। একটু পরে এখানে তখন হঠাৎ করে জিয়ার কাছে ওর মা ফোন করেছিল, বলতে থাকে বাড়িতে কিন্তু লিয়া আর ওর ভাই এসেছিল, তোমার সম্পর্কে জানতে চাচ্ছিল, কিন্তু আমি ওদেরকে তোমার কোনো কথাই বলিনি। এখানে ওর মা ওকে মিথ্যে কথা বলেছিল, ওইদিকে তো অলরেডি সবকিছু জিয়াকে বলে দিয়েছিল। সুয়ো বলে হঠাৎ করে এইসব কিছু ওরা কিভাবে জানতে পারলো, আর এখানে তখন জিয়াকে এইটাও
কথাটাও বলে দেয়, আমি কিন্তু তোমাকে জিয়া হিসেবেই লাইক করি, গুয়ন হিসেবে লাইক করি না। এরপরে দুজনে ঠিক করেছিল গ্র্যান্ডপাকে আজকে সব সত্যি কথাগুলো বলে দেবে, যার কারণে পরে গ্র্যান্ডপার সাথে দেখা করতে চলে যায়। এখানে তারা অনেক চেষ্টা করছিল গ্র্যান্ডপাকে সত্যি কথা বলার, কিন্তু এদের সত্যি কথা বলার সাহসই হচ্ছিল না, তাই কোনো কিছু না বলে ওখান থেকে চলে আসে আর প্ল্যান বানাতে থাকে যে কিভাবে তারা এই সত্যি কথাটি বলবে। জিয়া বলছিল, দেখো আমি গুয়নের মতনই দেখতে, আর আমি এবার নিজে গুয়নকে খুঁজে বের করব, দেন ওকে সবকিছু বুঝিয়ে বলবো যে তুমি গুয়নকে লাইক করো না, বরং আমাকে লাইক করো। সুইও বলে, দেখো তুমি গুয়নের থেকে সম্পূর্ণই আলাদা, তোমাদের দুজনের ক্যারেক্টার একদমই অন্যরকম, তাই তুমি একদমই গুয়নের সাথে দেখা করবে না, আর ওকে এইসব কিছু বলারও দরকার নেই। পরে এরা দুজনে কোম্পানিতে এসেছিল, এখানেও দুজনে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আর এখানে সুইও বলছিল জিয়াকে, আমার এটি মিটিং রয়েছে আর ওখানে কিন্তু তোমাকেও যেতে হবে। জিয়া এখানে একা বসে থাকতে থাকতে অনেকটাই বেশি বোরিং ফিল করেছিল, আর হঠাৎ করে ওর হাত লেগে তখন এখানে একটি কলম নিচে পড়ে গিয়েছিল। বাইরে সুইও এসেছিল ওর গার্ডের সাথে দেখা করতে, এখানে বলতে থাকে গার্ডকে যে তুমি আমাকে কি বলতে চাও এখন বলতে পারো। গার্ড বলে, যদিও আমার এই কথাটি আপনাকে বলা উচিত না, কিন্তু আমি এরপরও আপনাকে এটা বলতে চাই যে আপনি জিয়ার কাছ থেকে একটু দূরে থাকুন, কারণ হতে পারে যে এই সব কিছু গুয়নের কোনো চাল, আর ওকে দেখতেও তো একদম পুরো গুয়নেরই মতন। আর আমি এটাও বলবো, আপনি যে গুয়নের প্রজেক্টের উপরে কাজ করছেন ওটা ছেড়ে দিন। সুয়ে ওকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর উপরে নজর রাখবো। ভিতরে আসার পর দেখতে পায় জিয়া এখানে নিচ থেকে কিছু একটা তোলার চেষ্টা করছিল। ও জিয়াকেই তখন সন্দেহ করতে শুরু করে, তাই জিয়াকে অনেক প্রশ্ন করছিল। আর এইদিকে ওই কলমটি পড়ে যাওয়ার কারণে ভেঙে গিয়েছিল, তাই ওইটা আর জিয়া একদমই দেখাতে চাচ্ছিল না সুয়োকে। কিন্তু সুয়ো তো ওকে বলতে থাকে, তুমি এখানে কি করছিলে আমাকে বলো। তখন জিয়া বাধ্য হয়ে ওই কলমটি দেখায় আর বলে, আমি তো শুধু এটা ভেঙে ফেলেছিলাম তাই লুকাচ্ছিলাম, আর তুমি তো আমাকে দেখছি অনেক কথাই শুনিয়ে দিচ্ছ। সুয়ো তখন ওর ভুল বুঝতে পারে, তাই আবারও জিয়ার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এরপরে আমরা এদের দুজনকে ওই মিটিংয়ে দেখতে পাই, যেখানে এই মিটিংটি হওয়ার সময় তখন সুয়ো সবার সামনে বলে ওঠে, আমি আর একদমই গুয়নের ওই প্রজেক্টের ওপরে কোনো কাজ করব না। সে এখানে গুয়নের এই প্রজেক্টটি অফ করে দিচ্ছে। আর সুয়োর এই কথাটি শোনার পর এদের যতগুলো শেয়ার হোল্ডার ছিল তারা সবাই তো রেগে যায়, বলে তুমি এটা কিভাবে বন্ধ করতে পারো। এটা গুয়নের স্বপ্ন ছিল, ও নিজের হোম টাউনে অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করবে। এখানে গুয়নও ছিল, তাই গুয়নকে জিজ্ঞাসা করে যে তুমি কোনো কিছু কেন বলছো না, চুপ করে কেন বসে রয়েছো। সুয়ো বলে, কারণ গুয়ন এখন আমার ওয়াইফ, তাই আমি যা বলবো ও তাই করবে। মিটিং শেষ হয়ে গেলে ওরা একা গুয়নের সাথে কথা বলতে চাচ্ছিল, এতেও তখন সুয়ো ওদের উপরে এসে রাগ দেখায় যে তোমরা কেন আমার ওয়াইফের সাথে একা কথা বলবে, তাই রেগে এখান থেকে চলে গিয়েছিল। তখন জিয়া বলতে থাকে, তুমি হঠাৎ করে কেন গুয়নের প্রজেক্টটি অফ করে দিলে, এটাতে সেরকম কোনো লস হতো না, তুমি এটা চালিয়ে যেতে পারতে। সুয়ো এতেও রেগে গিয়েছিল, আর এখানে জিয়াকেও তখন কথা শোনাতে শুরু করে, তাই জিয়া রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। পরে আমরা জিয়াকে সমুদ্রের পাড়ে দেখতে পাই, একা একা আপসেট হয়ে হাঁটছিল। ওর সাথে এখানে লিয়ের ভাইয়ের দেখা হয়ে যায়। লিয়ের ভাই বলছিল যে তুমি কিন্তু একদমই ভালো কাজ করোনি, তুমি সবসময় শুধু আমাকেই কষ্ট হয়ে দাও। জিয়া তো বুঝতেই পারে না আমি আবার ওকে কবে কষ্ট দিলাম, তাই বলে আমার কোনো কিছু মনে নেই, তোমাকে আমি কবে কষ্ট দিয়েছি সঠিক বুঝতে পারছি না। লিয়ের ভাই বলে, তুমি এটাও ভুলে গিয়েছো, তুমি তো আগে আমাকে কতবার থাপ্পড় মারতে, আমি একবার এখানেই তোমাকে একটি রিং দিয়ে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি তো ওটা নিয়ে গিয়ে সবার সামনে এখানে আবার সুয়োকে প্রপোজ করেছিলে। জিয়া বলে, ও আচ্ছা এরকম কিছু করেছিলাম, আসলে আমার এখন অতীতের অনেক কথাই মনে নেই, একটু একটু করে মনে পড়ে, কিন্তু আমার পুরোটা মনে করতে পারছি না, তাই তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি তো বলবো যে তুমি এখন আমাকে ভুলে যাও, কারণ আমি এখন সুয়োর ওয়াইফ, তাই তুমি এখন নতুন অন্য কোনো মেয়েকে প্রপোজ করো, দেখবি ও আমার থেকে অনেকটাই বেশি ভালো হবে। অন্যদিকে আমরা তখন লিকে দেখতে পাই এখানে এসেছিল ওর একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে, কিন্তু ওর সাথে এখানে যারা কাজ করতে এসেছিল তাদের উপরে অনেকটাই বেশি রেগে রেগে কথা বলতে থাকে যে তোমরা একটি কাজও ভালো করে করতে পারো না। তখন ও কিছুটা দূরে দেখতে শুরু করে, হঠাৎ করে দেখতে পায় এখানে গুয়নকে একটি ছেলের সাথে কথা বলছিল। ও তো এখানে নিজের ভাইয়ের ফেসটিও ভালো করে দেখে না, আর ও তাড়াতাড়ি করে ফোন করে দেয় সুয়োর কাছে যে এখানে আমি দেখেছি গুয়নকে একটি ছেলের সাথে কথা বলতে। পরের সিনে আমরা এদের চারজনকে একসাথে দেখতে পাই। এখন এরা চারজনে একে অপরকে দেখে অনেকটাই বেশি লজ্জা পাচ্ছিল। এখানে সুয়ো জিয়াকে জেলাস ফিল করানোর জন্য ও লির সাথে কথা বলতে শুরু করে, আর এখানে জিয়াও তখন সুয়োকে জেলাস ফিল করানোর জন্য লিয়ের ভাইয়ের সাথে কথা বলতে থাকে। তাই তো সুয়ো বলে ওঠে, তুমি আগে টাকার জন্য আমার সাথে ছিলে, আর এখন টাকার জন্য ওর সাথে কথা বলছো, তুমি তো দেখছি টাকার জন্য সবকিছুই করতে রাজি আছো। ওর কথাতে অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল জিয়া, তাই তো এখান থেকে আপসেট হয়ে চলে যায়। জিয়া চলে যাওয়ার পর তখন সুয়ো বুঝতে পারে ও একটু বেশিই কথা বলে দিয়েছে, তাই বাইরে এসে বারবার জিয়াকে ফোন করতে থাকে, কিন্তু জিয়া ওর ফোন একদম
একদমই ধরছিল না। তখন বাইরে লিও চলে এসেছিল। ও বলে, আমি জানি ওই মেয়েটি গুইয়ন না, তাহলে তুমি কেন ওর পেছনেই ঘুরঘুর করছো? এখন যেহেতু গুইয়ন নেই তাহলে আমাকে কেন তুমি অ্যাকসেপ্ট করছো না? সুয়েও বলে, এখন গুইয়ন নেই বুঝতে পেরেছি, কিন্তু আমি জিয়াকে গুইয়ন ভেবে কখনোই লাইক করিনি। ওকে আমি জিয়া হিসেবেই লাইক করি। ওর পার্সোনালিটি আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে। ও সবার থেকে আলাদা, এই কারণে আমি ওকে লাইক করি। এরপরে লিকে বলে, আচ্ছা তুমি তো আমার ফ্রেন্ড হও, যদি কখনো আমার তোমার ফ্রেন্ড হিসেবে দরকার পড়ে তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে? লি বলে, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে সবসময় রাজি আছি। আর সুয়োকে এইটাও ফোন করে জানানো হয়েছিল জিয়ার মা ওদের বাড়িতে চলে এসেছে। এইদিকে আমরা জিয়ার মাকে দেখতে পাই গ্র্যান্ডপার সাথে কথা বলছিল। গ্র্যান্ডপাকে জিয়া সত্যিটা বলে দিচ্ছিল, জিয়া আসলে আমার মেয়ে, ও আসলে গুইয়ন না, গুইয়নের মতন শুধু দেখতে। আর এখানে চলে এসেছে গুইয়ন হওয়ার অ্যাক্টিং করতে। ও আমাদের ফ্যামিলির একমাত্র মানুষ ছিল যে কিনা আমাদের জন্য টাকা ইনকাম করে নিয়ে আসতো, আর এখন চলে আসায় আমরা খেতেও পারছি না ভালো করে। তখন এখানে সুয়ো এসেছিল আর জিয়ার মাকে বলে, জিয়া এখানে নেই, তাই আপনি এখন এখান থেকে যেতে পারেন। উনি চলে যাওয়ার পর গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, ওই মহিলাটি এখানে যা কিছু বলেছে এই সব কিছু কি সত্যি? এখানে তখন আর একদমই সুয়ো মিথ্যে কথা বলতে পারে না, তাই ওর গ্র্যান্ডপাকে সব সত্যি কথাগুলো বলে দেয়। আমি এমনটি করতে বাধ্য হয়েছি কারণ আপনি নিজের সার্জারি করাতে চাচ্ছিলেন না, এই কারণে। গ্র্যান্ডপা বলে, আমি এখনো নিজের সার্জারি করাবো না, তুমি শুধু আমাকে এটা বলো, তুমি কি জিয়াকে সত্যি এখন লাইক করো? তো প্রথমে ও কিছুই বলতে পারছিল না, কিন্তু যখন জিয়ার সাথে কাটানো সব মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে তখন ও বুঝতে পারে ও সত্যি এখন জিয়াকে লাইক করে, তাই গ্র্যান্ডপাকে হ্যাঁ বলে দিয়েছিল। আর এখন তো জিয়া ওর উপরে অনেকটাই বেশি রেগেছিল, তাই জিয়ার বাড়িতেই চলে আসে। জিয়া প্রথমে ওকে দেখার পর অনেক রেগে যায়, ওকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল, কিন্তু সুয়ো বলে, আমি তোমাকে না নিয়ে একদমই এখান থেকে যাব না। আর সুয়োর এরকম ব্যবহারে জিয়াও তখন বাধ্য হয়ে ওর সাথে আবারও ফিরে আসে। গ্র্যান্ডপার সাথে দুজনে দেখা করতে এসেছিল। এখানে গ্র্যান্ডপা ওদের দুজনের সম্পর্ক নিয়ে কোনো কথাই বলে না, ওদের উপরে খুশি হয়েছিল। এরপর এখান থেকে জিয়াকে বাইরে যেতে বলে, কারণ গ্র্যান্ডপা সুয়োর সাথে কিছু আলাদাভাবে কথা বলতে চাচ্ছিল। জিয়া বাইরে চলে গেলে গ্র্যান্ডপা সুয়োকে বলে, আমার মনে হয় তুমি একদম ঠিক কাজ করেছো গুনের ওই প্রজেক্টটি থেমে দিয়ে, কারণ আমার মনে হয় ওর প্রজেক্টের পিছনে কোনো গোলমাল রয়েছে, কারণ এই সব কিছু গুয়ন ওর হোম টাউনে করতে চাচ্ছিল। আর এই সব কিছু জানার পর সুয়ো ভাবতে থাকে একবার ওর গুয়নের হোম টাউনে যাওয়া উচিত। এই কথাটি জিয়াকে বলার পর জিয়া বলছিল, আমিও তোমার সাথে যাব, কিন্তু সুয়ো ওকে মানা করে দেয়, এইটা ভেবে যে ওখানে হতে পারে জিয়ার কোনো বিপদ হয়ে যাবে। জিয়া ওর কথায় রাজি হয়েছিল আর নিজেই তখন সুয়ের ব্যাগপত্র সব গুছিয়ে দিচ্ছিল, এমনকি তারা দুজনে তো এখানে কিছুটা রোমান্সও করে নেয়। এরপরে সবাই চলে আসে এখান থেকে সুয়োর চলে যাওয়ার। তখন আমরা সুয়োর গার্ডকে একজনের সাথে কথা বলতে দেখতে পাই, যেখানে ওই লোকটি বলতে থাকে গার্ডকে যে তুমি এখন সুয়োর রুমে গিয়ে ওখান থেকে একটি পেন ড্রাইভ নিয়ে আসবে। বডিগার্ড পরে রুমের ভিতরে এসে খুঁজতে শুরু করে, তাকে এরকম ভাবে খুঁজতে এখানে জিয়া দেখতে পেয়েছিল। তো সে বাহানা দেয় যে আমাকে এখানে বস বলেছে কলম নিয়ে যাওয়ার জন্য, তাই এসেছিলাম। পরের সিনে আমরা সুয়োকে গুয়নের হোম টাউনে দেখতে পাই। এখানে আসার পর ও জানতে পারে গুয়ন তো এই গ্রামে প্রজেক্টের কথা বলে গ্রামের লোকদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে চলে গিয়েছে। এরপরে সুয়ো ওর বডিগার্ডকে বল, এখানে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সবাইকে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। একটু পরে গ্রামের কিছু লোকজন চলে এসেছিল সুয়োকে মারার জন্য। সুয়ো ওদের সাথে কথা বলে এই সব কিছু মিটিয়ে ফেলেছিল, কিন্তু ওপর থেকে কেউ একজন এটার ভিডিও করে। এরপরে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সুয়নের ইমেজ খারাপ করার জন্য। এরপরে আমরা এই গল্পের মেন ভিলেনকে দেখতে পাই, এনার নাম ছিল মিস্টার গু। মিস্টার গু এই ভিডিওটি দেখছিল আর বলছিল যে এবার তো সুয়নের ইমেজটাই খারাপ হয়ে যাবে, এই সুযোগে আমি কোম্পানিতে চলে যাব আর অনেক বেশি টাকা দিয়ে ওর পুরো কোম্পানি নিজের নামে করে নেব। পরের সিনে দুজন লোক এসেছিল গ্র্যান্ডপার কাছে। গ্র্যান্ডপাকে বলছিল গ্রামে হঠাৎ করে কেউ একজন সুয়োকে কিডন্যাপ করে নিয়েছে, এখন যদি সুয়োকে বাঁচাতে চান তাহলে শুধুমাত্র এটা জিয়াই করতে পারবে, তাই আপনি ওই জায়গায় জিয়াকে পাঠিয়ে দিন। এরপরে ওদের সাথে জিয়া চলে এসেছিল, যেখানে দেখতে পাই ওকে তো আসলে মিস্টার গু এখানে আসতে বলেছিল। মিস্টার গু জিয়াকে বলে, আমি হচ্ছি তোমার আসল বাবা। জিয়া এই কথা একদমই বিশ্বাস করে না যে তুমি কিভাবে আমার আসল বাবা হতে পারো। মিস্টার গু বলে, এটাই সত্যি, আমি তোমার আসল বাবা। আমরা আগে অনেক বেশি গরিব ছিলাম আর আমাদের পক্ষে দুটি মেয়েকে একসাথে বড় করা সম্ভব ছিল না, তাই আমরা ছোটবেলায় তোমাকে দত্তক দিয়েছিলাম আর আমরা তোমার বড় বোন গুয়নকে বড় করেছিলাম। আর এই কারণেই তো তোমরা দুজনে দেখতে সেম ছিলে, কারণ তোমরা দুজনেই জমজ ছিলে। এই সব কিছু শোনার পরেও এখানে জিয়া বলতে থাকে, আমি এটা কিছুতেই মানি না যে তুমি আমার বাবা, তুমি কিছুতে আমার বাবা হতেই পারো না। আমি এখানে এসেছি সুয়োকে বাঁচানোর জন্য, তাই তুমি সুয়োকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। ওর বাবা বলে, আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি সুয়োর ওই পেন ড্রাইভের পাসওয়ার্ডটি আমাকে বলে দিতে পারো। জিয়া এটা করতে মানা করে দেয়। ওর বাবা রেগে বলে, তোমার বোনও এটা
করতে মানা করেছিল, যার কারণে তো ওকে মরতে হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুয়ন তো ওখান থেকে পেন টাইপটি নিয়ে এসেছিল, কিন্তু ও পাসওয়ার্ড একদমই জানতো না। এটা জানার পর ওর বাবা অনেকটাই রেগে গিয়েছিল আর বলতে থাকে পাসওয়ার্ড ছাড়া আমি এটা দিয়ে কি করব। এই কারণে রেগে গুয়নকে মারতে শুরু করেছিল আর মারতে মারতে গুয়নকে মেরেই ফেলেছে। এইটা জানার পর জিয়া বলে আমি এই কারণেই বলছি আপনি আমার বাবা হতে পারেন না, কারণ কোনো বাবাই তার নিজের মেয়েকে এরকম ভাবে মেরে ফেলতে পারে না। মিস্টার গু আরো রেগে গিয়েছিল আর তখন এখানে অর্ডার দিয়ে দেয় যেন জিয়াকে ওরা মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই সুয়োকে নিজের বডিগার্ডদেরকে বলছিল আমাদের এখানে সব কাজ শেষ হয়ে গিয়েছে, তাই চলো এখন আমরা বাড়িতে চলে যাব। ওর বডিগার্ড বলে কিন্তু তুমি আর কখনো এখান থেকে বাড়িতে যেতে পারবে না, তোমাকে এখন মিস্টার গুয়ের কাছে যেতে হবে, কারণ ওনার কাছে জিয়া রয়েছে। তুমি যদি জিয়াকে বাঁচাতে চাও তাহলে ওখানে যেতে হবে। এরপরে সুয়ো চলে আসে মিস্টার গুয়ের সাথে দেখা করতে। সুয়ো যখন ভিতরে এসেছিল তখন মিস্টার গুয়ের সব গার্ডরা ওকে অনেক বেশি মারধর করেছিল আর এখানে মিস্টার গুকে বারবার বলতে থাকে যদি বাঁচতে চাও তাহলে ওই পেন টাইপের পাসওয়ার্ডটি বলে দাও। সুয়ো বলে আমি কিছুতেই তোমাকে পাসওয়ার্ড বলবো না। এতে মিস্টার গু অনেক রেগে যায়, বলে তুমি কি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও না, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। তখনই আমরা অন্যদিকে কোম্পানিতে লি আর লিয়ের ভাইকে দেখতে পাই। কোম্পানিতে আসার পর সবাইকে বলছিল তোমরা এখন এখান থেকে যেতে পারো, কারণ এখন সুয়োর পুরো কোম্পানি আমার হয়ে গিয়েছে, আমি টাকা দিয়ে সুয়োর সব শেয়ারগুলো কিনে নিয়েছি। লি এখানে সুয়োর একজন ভালো ফ্রেন্ড হিসেবে ওকে সাহায্য করতে এসেছে আর সুয়ো গ্রামে যাওয়ার আগে কিছুটা বুঝতে পেরেছিল, তাই তো ও সবকিছু বলে দিয়েছিল লিকে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি এসে আমাকে সাহায্য করো। লি যেহেতু ওর ভালো ফ্রেন্ড ছিল তাই রাজি হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই এরা তো সুয়োকে অনেক বেশি মারধর করেছিল। একটু পরে জিয়া দৌড়ে ওর কাছে চলে আসে। ওই সময় তো আবার মিস্টার গু চলে এসেছিল এখানে জিয়াকে মারার জন্য। তখন বলতে থাকে সুয়ো মিস্টার গুকে আপনি কেমন বাবা, প্রথমে তো একটি মেয়েকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলেছে আর এখন অন্য একটি মেয়ে বেঁচে রয়েছে তাকেও মারতে চাচ্ছেন। আসলে আপনার তো বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আর এইসব কিছু শোনার পর এখানে মিস্টার গু ফাইনালি নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল, তাই আর এখানে জিয়াকে একদমই মারে না, বরং ওখানেই তখন আত্মসমর্পণ করে নিয়েছিল। পুলিশও এসে ওনাকে নিয়ে চলে যায়। এরপরে আমরা কয়েক মাস পরের সিন দেখতে পাই যেখানে গ্র্যান্ড পাকে দেখানো হয় নিজের সার্জারি করিয়ে নিয়েছিল। এই কারণে জিয়া আর সুয়ো তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। গ্র্যান্ড পা ওদেরকে বলে এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তাই আমি চাই তোমরা দুজনে খুব তাড়াতাড়ি পাবলিকলি বিয়ে করে নাও। এতে জিয়া আর সুয়ো তারা দুজনেও রাজি হয়ে গিয়েছিল। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।